আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা শুরু করেছে, টেকনিক্যাল আলোচনা, সিনট্যাকটিক্যাল আলোচনা। ট্রেনারকে খোঁচাতে হবে বের করার জন্য, জানার জন্য। হ্যাঁ, ট্রেনার কিন্তু ট্রেনারের মতো চলতে থাকবে, চ্যাং মাসের মতো লাফাবে, পিছলে যাবে, কোনো কিছু বলতে চাইবে না। জুনিয়র ট্রেনার বোঝেনি তো, তারা আস্তে আস্তে ম্যাচিউর হবে, বাট জানে আপনি যদি তাকে খোঁচান, বের করতে পারেন, আপনার কোশ্চেনের অ্যান্সার দেবে, আপনারা শিখবেন। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, সো আমরা যতটুকু জানবো, জানার চেষ্টা করে নিব। ওকে আমি 6টা বা 5টা ক্লাস ফিক্স করেছি, এর মধ্যে সে জাভাস্ক্রিপ্টের সিনট্যাকটিক্যাল আলোচনাটা, ডেটা অবজেক্ট ডম নিয়ে কথা বলবে এবং কিছুটা ইউআই নিয়ে কথা বলবে যে কোয়েরির, রাইট? এই পার্টটা যেন খুব ভালো মতো আপনারা ধরে ফেলতে পারেন, যাতে অ্যাজাক্সে গিয়ে কোনো প্রবলেম না হয়, যে কোয়েরিতে গিয়ে যেন কোনো প্রবলেম আপনাদের ফেস করতে না হয়। ওকে, যে কোনো সময় প্রজেক্ট নিয়ে আলোচনাতে বা কেউ যদি আপনাকে প্রজেক্টে কাজটা করতে বলে, আপনি যেন ভীত না হয়ে যান, আমি জানি না, বুঝি না কিভাবে কাজ করব। হ্যাঁ, সো ক্লিয়ার কনসেপ্ট যেন থাকে। আই হোপ যে আপনারা বুটস্ট্র্যাপ শিখেছেন। বুটস্ট্র্যাপ মানে স্ট্রাকচার দাঁড় করানো থেকে শুরু করে বুটস্ট্র্যাপের ক্লাসগুলোর ইন্ট্রোডাকশন হাবিব যেভাবে শেখায়, আমার মনে হয় আপনারা ধরতে পারবেন বা পারার কথা। স্লো প্রোগ্রেসে যায়, স্টেপ বাই স্টেপ আগায় এবং অতটা অগোছালো না, গুছিয়েই আলোচনা করে। তো যারা ক্লাস ফলো করেছে, আমি আমি ড্যাম শিওর তারা যদি প্র্যাকটিস করে, তাহলে বুটস্ট্র্যাপের নর্মাল স্ট্রাকচারটা তারা বুঝে গেছে এবং বুটস্ট্র্যাপ ডিজাইনও তারা জেনে গেছে। এতটুকু তারা অ্যাটলিস্ট করতে পারবে, বুটস্ট্র্যাপ ডিজাইন, যে কোনো ডিজাইন বুঝতে পারবে এবং ডিজাইন মডিফিকেশন করতে পারবে এবং চাইলে কিছু কিছু জায়গা তারা তৈরিও করতে পারবে। রাইট? আমাদের টার্গেটটাই ছিল তাই। আদারওয়াইজ আমরা বলতাম যে বুটস্ট্র্যাপের উপর 20টা ক্লাস নেব, পসিবল? হ্যাঁ, নেওয়া যেত, এটা ওয়েব ডিজাইনের ক্লাস হয়ে যেত। যে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজ, এই জন্য ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক আলোচনা বেশি ফোকাস করা হচ্ছে। সো বুটস্ট্র্যাপকে স্টপ করে আমি জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করেছি। জাভাস্ক্রিপ্টে আপনারা কনসেন্ট্রেট করতে থাকেন নেক্সট উইকটাতে, যাতে আমরা পরীক্ষাতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বেসিক পিএসপি এবং বুটস্ট্র্যাপের উপরে এক্সামটা কন্ডাক্ট করতে পারি। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেডটা আর ল্যারাভেলটা আমরা ওই ফাইনাল পরীক্ষার জন্য রেখে দিব। তার মানে এরকম হতে পারে যে 24 ক্লাস পর্যন্ত প্রবাবলি আমি জাভাস্ক্রিপ্টে যাব, তারপর 25 থেকে 28 এই ক্লাসগুলো আমি হয়তো পিএসপি আলোচনায় যাব, পিএসপি বেসিক এবং প্রোটোটাইপ ডেভেলপমেন্টের পেছনে সময় দিব, ফাংশন ডেভেলপমেন্টের পেছনে সময় দিব, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা শুরু হবে, অবজেক্ট ওরিয়েন্টেড দেন লারাভেল। ওকে, সো লারাভেলও আমরা বেশ সময় ব্যয় করার চেষ্টা করব। আর সফট স্কিলের যে ট্রেনিং গুলো আছে, যারা জবে আছেন, বারবার করে বলছি, সফট স্কিলের 5টা দিন, 1 সপ্তাহ EY থেকে ট্রেনার আসবে। ওকে, যদিও হয়তো কমিউনিকেশনটাতে একটু গ্যাপ হতে পারে, ইংরেজিতে কথাবার্তা বলবে, বাট তার আলোচনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই পার্টটা বা সেই ক্লাসগুলো ভালো মতো জানার চেষ্টা করবেন, কারণ প্রফেশনাল হওয়ার জন্য ওই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাতে একটু খেয়াল রাখবেন, এটা যেন মিস না হয়ে যায়। যারা জবে আছেন তারা ডে বাই ডে আপডেট রাখবেন, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন যে আমাদের এই আমি মিজান ভাইয়ের সঙ্গে কথা বলবো, হ্যাঁ, আগস্ট থেকে, যাতে আপনাদের পাঠান। আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হতে যাচ্ছে নেক্সট মান্থে। আপনাদের যে যে ইউনিভার্সিটিতে আছেন, আমাদের অ্যাডগুলো প্রমোট করে দেবেন ওই জায়গাগুলোতে। ওকে, আমরা অনেক স্টুডেন্ট পাচ্ছি, বাট ক্যাপাবল স্টুডেন্ট পাচ্ছি না। আমরা এখন সার্চ করছি ক্যাপাবল স্টুডেন্ট, পাস করতে হবে তো পরীক্ষা দিয়ে। সিটিংস 2বার দেওয়া যাবে না, একবারই সিটিংস, একবার সিটিংসে একবারই চান্স, তারাই সুযোগ পাবে। হ্যাঁ, সো কোশ্চেন ডিফারেন্ট হবে, লেভেল 4 অথবা লেভেল 2 তে পরীক্ষা হবে, আপনারা তো লেভেল 3 তে পরীক্ষা দিয়েছেন। অ্যাড দিয়ে দেন, চলে আসুক, লাইন ধরুক, বাট বলেন যে এক্সাম দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এক্সাম দিয়ে ঢুকতে হবে, এক্সাম ছাড়া বলে নেই। আর মুস্তাদ, সারাদিন কাজ করার পর একটু প্র্যাকটিস করবেন, বা সুযোগ পেলে প্র্যাকটিস করবেন, কারণ ওইটাতে লাইফ নেই, আমি আগেই বলছি। ফর দ্য টাইমিং হয়তো আপনাকে সাপোর্ট দেবে, হ্যাঁ, বাট আপনি আপনার ক্যালিবার আছে। হ্যাঁ, চেষ্টা করেন যাতে ট্র্যাকের কাজ পেতে পারেন, এটাই চেষ্টা করেন। হ্যাঁ, ওকে, গুড। আমি বলছিলাম জাভাস্ক্রিপ্টের কথা।
জাভাস্ক্রিপ্ট কি? আমরা কি জানি যে মোস্ট পপুলার 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে বলেন তো 5টা পপুলার ল্যাঙ্গুয়েজের নাম কি, যেমন শুরুতেই বলে না যে স্কুলে ভর্তি হওয়ার সময় বলো তো 5টা ফলের নাম, 5টা ফুলের নাম, ঠিক এরকম আমি বলছি যে 5টা পপুলার ল্যাঙ্গুয়েজের নাম বলেন। জাভা, PHP, জাভাস্ক্রিপ্ট, পাইথন, ASP.NET। এলোমেলো বলছেন কেন? হ্যাঁ, কার মধ্যে একবার C# বলে, একবার ASP.NET বলে। মোস্ট পপুলার এটা অ্যাকচুয়ালি মোস্টলি ইউজড বলা যায়। ইউজের উপর বেস করে পপুলারিটি দেখিয়েছে, আর সেই পপুলারিটি থেকে 1 নম্বরে আছে জাভা। আমরা নাম্বারটা খুব ভালো করে জেনে রাখি, প্রয়োজনে মুখস্থ করে রাখি, না হলে মোবাইল SMS এ সেভ করে রাখি ড্রাফট আকারে। হ্যাঁ, জাভা হচ্ছে 1 নাম্বার। 2 হচ্ছে, শুনলে আশ্চর্য হবেন, হাসবে না, হ্যাঁ, CSS3 CSS3 হচ্ছে সেকেন্ড মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ, ওকে, ওয়ার্ল্ড ওয়াইড। বুঝতে পারছি? CSS3 না, এটা পপুলার না। থার্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, থার্ড জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে থার্ড মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ বা মোস্টলি ইউজড ল্যাঙ্গুয়েজ। ফোর্থ পাইথন, ওকে, পাইথন যেটাকে আপকামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। সো পাইথনটা হচ্ছে আমার 4 নাম্বার ল্যাঙ্গুয়েজ, আর 5 নাম্বারে আছে আপনারা যেটা শিখছেন PHP। না, পিছনের দিকে পড়ে যাচ্ছে না, এই অবস্থায় বা এরকমই ছিল আগাগোড়াই। ওকে, এটা তো ওভারঅল কনসেপ্ট বলেছি, হ্যাঁ, ওভারঅল এন্টায়ার ইউজের দিক থেকে বলেছি। বাট এখন ওয়েব, যেখানে PHP এর এক্সপার্টাইজ তার ধারে কাছে কেউ নাই। ওয়েবে 82% PHP ইউজ হচ্ছে। 82%। নাও আমরা জাভাস্ক্রিপ্টকে বললাম বা বুঝলাম, এটা বেসিক্যালি একটা ক্লায়েন্ট এন্ডেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা সার্ভার হচ্ছে সকল ব্রাউজার, আর এই ল্যাঙ্গুয়েজটা সাইজে খুবই ছোট। এই ল্যাঙ্গুয়েজটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিকিউরিটি নেই, অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি ফাস্ট, এবং ক্লায়েন্ট এন্ডেড যে কোনো ধরনের কাজ আমি করতে পারি এই ল্যাঙ্গুয়েজের হেল্প নিয়ে। জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে আমি HTML কে কন্ট্রোল করতে পারি, দ্যাট মিন্স টোটাল ডিজাইনকে, আমি এন্টায়ার ডিজাইনকে কন্ট্রোল করতে পারি। জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে সাইটকে আমি পাওয়ারফুল করতে পারি। পাওয়ারফুল বলতে বোঝানো হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ, মানে যার রেসপন্স যত দ্রুত হয় তাকেই ততটা পাওয়ারফুল বলা হয়। যে কোনো একটা কাজে সে রেসপন্স করছে খুব দ্রুত। সো ইন্টারঅ্যাক্টিভনেস এর জন্য আমরা ইউজ করে থাকি, এবং আরো অনেক কাজ, লাইক এখন তো অ্যানিমেশন থেকে শুরু করে ফাংশনাল পর্যন্ত, ডাটা স্টোরেজ পর্যন্ত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হচ্ছে। ছোট ছোট অ্যাপস এর ক্ষেত্রে অথবা ওয়েব অ্যাপস এর ক্ষেত্রে কিছু কিছু ফ্রেমওয়ার্ক এসেছে, যেখানে সার্ভার ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজের কম্বিনেশনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের যে অ্যাঙ্গুলার জেএস ফ্রেমওয়ার্ক আছে বা নোড জেএস ফ্রেমওয়ার্ক আছে, সেখানে আপনি তার মাধ্যমে সিঙ্গেল পেজ ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারছেন। ওকে, ক্লায়েন্ট এন্ডের যে সাইট ইন্টারঅ্যাক্টিভনেস এর কথা বলা হচ্ছে, আপনারা অনেক সময় সুন্দর সুন্দর স্লাইডার দেখেন, ইমেজ স্লাইডার আপনারা দেখেন, তারপরে স্ক্রলার দেখেন, নিউজ স্ক্রলার আপনারা দেখেন, অ্যাকর্ডন দেখেন, ক্লিক করলে বক্স বন্ধ হচ্ছে, খুলে যাচ্ছে, মানে কম জায়গাতে বেশি ডাটা রাখার যে কনসেপ্টটা। ট্যাব দিয়ে এক একটা ট্যাবে গেলে আলাদা আলাদা ডাটা গুলো পাওয়া যাচ্ছে। তো যদি বুটস্ট্র্যাপে কি দেখিয়েছে ট্যাব? দেখায় নাই।
সো jQuery তে হয়তো আসবে কিভাবে ট্যাব কিভাবে অ্যাকর্ডিয়ন jQuery UI এর মধ্যে এই বিষয়গুলো আছে যেটা আপনারা করতে পারবেন বা দেখতে পারবেন। ইন্টারঅ্যাক্টিভনেস এর ইস্যুটা হচ্ছে যে মনে করেন যে আমি কোনো একটা নিউজে আছি, লাইক প্রথম আলো সাইটটা আমি খুলেছি, ওখান থেকে টপ নিউজগুলো, ব্রেকিং নিউজগুলো বা শিরোনাম যেগুলো আছে সেগুলো কিন্তু চলতে থাকে, তাই না? ইন্টারনেট স্পিড তো খুবই দেখতে পাচ্ছি। চলছে কিছু? না, এটা মার্কিউ না, মার্কিউ তো HTML এর। হুম, আচ্ছা, বিডি নিউজ এখনো ঘুরছে তো এখন। স্লাইডার তো ওইটাই, এই যে এগুলো চলে কিন্তু, হ্যাঁ এটা চললেই আমি দেখাতে পারবো। এটাও চলছে না। বিডি নিউজ না বাংলা নিউজ? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। না, ভিডিওটা রানিং আছে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, সো জাভাস্ক্রিপ্ট নিয়ে যে আলোচনাটা আমরা আগাতে চাচ্ছিলাম, জাভাস্ক্রিপ্টে কতটুকু হয়েছে আপনাদের? লুপ থেকে হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, তো আমরা ট্র্যাক স্পেসিফিক আলোচনাতে আসি। আমাদের জাভাস্ক্রিপ্টের আলোচনা শুরু হয়েছে। কোন ফোল্ডারটা ছিল? এই যে TTLICT ব্যাচ 1, তাই না? আমি 13 পর্যন্ত করে গিয়েছিলাম, তারপর 4টা বা 5টা ক্লাস হয়েছে। আজকে 20, 14, 15, 16, 17, 18 হয়েছে বুটস্ট্র্যাপের উপরে। আচ্ছা, 19 হয়েছে জাভাস্ক্রিপ্টে, তাহলে আমি 20ও করব জাভাস্ক্রিপ্টের উপরে। আগের ভিডিওগুলো কি, লাস্ট ভিডিওটা ছাড়া বাকিগুলো সব উঠে গেছে না? ওকে, 18 পর্যন্ত উঠেছে, আজকে 19 উঠছে। ডে 20। আচ্ছা, আমরা ওইটাই চেষ্টা করছি যাতে প্রতিদিনের ক্লাসটা বিকেলের মধ্যে উঠে যায়। ওকে ওকে, ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। এটা পসিবল আর কি, করা যাবে। হ্যাঁ, কোনো গ্যাপ নাই, শুধু শুক্র শনির জন্য আপনারা ওয়েট করেন, কিন্তু শুক্র শনি কবে আসবে? অলমোস্ট ওভার অলমোস্ট আউট দিলে এটা হবে না, তাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে, তাকে চালু করার ব্যবস্থা। স্টার্ট ফাংশন, ওটা জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করতে হবে, আপনাকে করতে পারবেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি ডে 20 জাভাস্ক্রিপ্ট আলোচনাতে আসি। জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম আর কি।
শুরুর দিকে। আজকে ফেসবুক নেই এখানে, এই কারণে আমি জাভাস্ক্রিপ্ট এর আরো কিছু অ্যাকশন দেখাতে পারছি না, বাট এখানে 3টে অ্যাকশন রয়েছে, অলরেডি 2টা দেখিয়েছি। যে স্লাইডারের যে ইস্যুগুলো, স্লাইডার সুন্দর করে যাচ্ছে তাকে ম্যানেজ করতে পারা, স্ক্রলার, অ্যাকর্ডন, এখানে অ্যাকর্ডন আছে, একটু খেয়াল করেন এই বক্সটা ওপেন আছে, তাই না? উপরেরটা হাইড হলো, নিচেরটা ওপেন হয়ে গেল, আবার ক্লিক করছি, আবার হাইড হলো, আবার ওপেন হয়ে গেল। হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপ দিয়ে, বুটস্ট্র্যাপের ভেতরে যে কোয়েরি আছে, হ্যাঁ, বুটস্ট্র্যাপ কম্বিনেশন অফ HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যেটাকে বলে থাকি, তারা jQuery ফাংশনালিটি এখানে ইউজ করেছে, এটাকে বলা হচ্ছে jQuery অ্যাকর্ডন। ওকে, তো এগুলো সবই কি জাভাস্ক্রিপ্ট। তারপরে আপনারা যেহেতু এক্সপার্ট বললেই বুঝবেন যে কমেন্টস করছেন, ওই জায়গাটুকুই পোস্ট হয়ে যাচ্ছে, পোস্ট হয়ে সঙ্গে সঙ্গে ডিসপ্লেও করছে, রাইট? ওখানে কাজ করছে কি অ্যাজাক্স, ওটা জাভাস্ক্রিপ্টই, রাইট? জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেস, যেটাকে আমরা বলছি অ্যাজাক্স। আপনি লাইক করছেন, সঙ্গে সঙ্গে লাইক হয়ে যাচ্ছে, লাইক কাউন্টারটা বেড়ে যাচ্ছে, দেখাচ্ছে ইউ, তাই না? ইউ লাইক দিস, এরকম দেখায়। তো এখানেও কাজ করছে কি আমাদের অ্যাজাক্স। অ্যাজাক্স হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি একটা টেকনোলজির নাম। এখানেও দেখেন যে আমি যখন যে ট্যাবে যাচ্ছি সেখান থেকে কিন্তু কার্সার নিচে এবং সেই অনুযায়ী ইমেজগুলো আসছে, রাইট? সো ফ্রন্ট এন্ডে ওখানে জাভাস্ক্রিপ্টের যে ইস্যুটা, আমি যদি আবারও যাই টালা ট্রেনিং এ, আমি লগ ইন করেছি, আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটাও এখানে অ্যাজাক্সের হিউজ ইমপ্লিমেন্টেশন আছে। আপনি যদি কোনো পোস্ট দেন, পেজ কিন্তু সাবমিট হয় না, অটোমেটিক এখানে ডাটা চলে আসে, লাইক করেন, রাইট করেন, রিড করেন, এভরিথিং কিন্তু অ্যাজাক্স দিয়ে এই কাজটা সম্পূর্ণ করা। তো জাভাস্ক্রিপ্ট যেটাকে বলা হচ্ছে, কোনো সাইটকে যদি আপনি পাওয়ারফুল করতে চান, তাহলে জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স বা jQuery ছাড়া এটা করা সম্ভব না। আপনি অ্যাজাক্স, jQuery সবই কি আবার জাভাস্ক্রিপ্টই। ওকে, তো এটা খুব বেশি ইউজ হচ্ছে এখন। দেখেন, আমি যদি এটাকে একটা রাইট আছে এখানে, আমি যদি রিড করতে চাই, দেখেন you and 2 people are read this, right? আবার আপনি যদি দেখতে চান, এখানেও কিন্তু অ্যাজাক্স কাজ করেছে, কে রিড করেছে, রাইট? আমার পেজ কিন্তু সাবমিট হয়ে যায় না, বাট সে এই ডাটাগুলো কিন্তু ডেটাবেস থেকে তুলে এনেছে, এই ডাটাগুলো ডেটাবেস থেকে তুলে এনেছে। সো এখানে কাজ করছে কি জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স। ওকে, তো বিভিন্ন ধরনের সাবমিশন বা অ্যাজাক্সের যে ইউজ আছে, এই ইউজটা করার মাধ্যমে কিন্তু সাইটকে পাওয়ারফুল করা হচ্ছে, অনেক লোডিং টাইম কমানো সম্ভব হচ্ছে, সাইট স্মুথ হচ্ছে, স্পিড আপ হচ্ছে এবং মোবাইলে কম্পিটেবল হচ্ছে, রাইট? সো আমি যদি প্রতি অ্যাকশনে পেজ লোড হয়ে যেত, আমার জন্য কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হতো ক্লাসটা, মানে ওই সাইটটা ইউজ করাটা, যেখানে আমি প্রতিনিয়ত অ্যাকশন এক্সিকিউট করছি। আচ্ছা, তো ম্যাক্সিমাম সাইটগুলো এখন দেখবেন যে ইউজার ফ্রেন্ডলি করতে চাচ্ছে, আর ইউজার ফ্রেন্ডলি করতে গেলে ওখানে জাভাস্ক্রিপ্ট লাগবেই, অ্যাজাক্স লাগবেই, রাইট? সো jQuery ইমপ্লিমেন্টেশন সেখানে আছে, সবকিছু মিলিয়ে এখানে জাভাস্ক্রিপ্টটা মানে ম্যান্ডেটরি হয়ে গেছে এবং ইউজটাও অনেক বেশি। তো সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে এখন অ্যাঙ্গুলার.js, নোড.js ফ্রেমওয়ার্ক গুলো ইউজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট যদি আমি ভালো মতো না জানি, তাহলে ওই ফ্রেমওয়ার্ক গুলোতে ইনভলভ হওয়া এবং ফ্রেমওয়ার্কে কাজ করাটা ডিফিকাল্ট। সো আপনারা যখন প্রফেশনাল কাজ শুরু করবেন, হয়তোবা কোনো না কোনো সময় আপনাদের অ্যাঙ্গুলার.js বা নোড.js জানতে হবে, হিউজ জাভাস্ক্রিপ্টের কোড আপনাকে লিখতে হবে, যদি নলেজ না থাকে তাহলে ডিফিকাল্ট হবে। আচ্ছা, এই কারণেই জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা, আর আমি ডে 20 তে জাভাস্ক্রিপ্টের সিনট্যাকটিক্যাল আলোচনাটা প্রসিড করছি, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে আলোচনা শুরু করছি। যদি আমি পিএসপি ফাইলটা, মানে ফাইলের এক্সটেনশন দিচ্ছি কি .php তেই, কারণ আমি জানি পিএসপি ফাইলের মধ্যে পিএসপি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল সবই লেখা যাবে। আচ্ছা, তো শুরু থেকে আমি শুরু করব, একটু ওভারঅল বিষয়গুলো জানাবো, হয়তো সজীব আপনাদের
সিনট্যাক্স 3 দিন ধরে শেখাবে, বাট আমি 1 ঘন্টার বেশি নিব না। ওকে, সিনট্যাক্স গুলো আমরা জানি, পিএসপি সিনট্যাক্সের সাথে তার পার্থক্যগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমি একবার স্টেটমেন্ট শিখেছি, একবার লুপিং শিখেছি, দ্বিতীয়বার লুপিং দিয়ে সময় নষ্ট আমি করব না। বিষয়টা বোঝা যাচ্ছে? কারো যদি প্রবলেম থাকে লুপ নিয়ে, তারা আলোচনা করবে একজন আরেকজনের সাথে, সবাই মিলে যদি ব্যর্থ হয় তারপরে আমি আছি, আমরা আছি, রাইট, দেখব। ঠিক আছে, সময় বাঁচানো সম্ভব হয়। যদি জানা থাকে ক্লাসে রেসপন্স করবেন, বলবেন যে স্যার সামনে আগান, এই বিষয়গুলো আমরা জানি বা পারি। রিপিট হচ্ছে, চুপ করে বসে থাকবেন না, মজাই তো, রিপিটই হচ্ছে, আমার মাথা খাটাতে হচ্ছে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা যেন না হয়, তাহলে লুজার হবেন আপনারাই। হয়তো একটু বেশি শিখবেন, কম শিখবেন। হ্যাঁ হ্যাঁ, সবই আসবে, সবই আসবে। হ্যাঁ, দেখাতে আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওটা সবগুলোর ব্যবস্থা করব। হ্যাঁ, কে বলছেন? খুব রেয়ার কেসে হয়, বাট এই জন্যই ওইগুলো ঠিক তেমনটা আলোচনাতেও আসে না। এটা অ্যারে নিয়ে জটিল আলোচনার ক্ষেত্রে, অ্যারে নিয়ে যখন কাজ করা হয় তখন বেশ ক্রিটিক্যাল পাথ নিয়ে কাজ করা হয়, তখন ওই লেফট শিফট রাইট শিফট নিয়ে কাজ করা হয় ইন্ডেক্স চেঞ্জ করার জন্য। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট নিয়ে তো কথা বলছিলাম। জাভাস্ক্রিপ্ট বলা হয় এভরিওয়্যার, রাইট? আপনি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স বা কোড যে কোনো জায়গায় লিখতে পারেন, ভেরি ইন্টারেস্টিং। বাট সিনট্যাক্স, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স লিখতে গেলে আপনাকে দুইভাবে জাভাস্ক্রিপ্ট বা দুইটা জায়গাতে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন। এক হচ্ছে .js ফাইলে, যেখানে আপনি ফ্রিলি জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন। মোস্টলি ওই ফাইলগুলোতে জাভাস্ক্রিপ্টের ফাংশনের ডেফিনেশনই থাকে। আমরা তো ফাংশন সম্পর্কে এখনো তেমনটা ধারণা পাই নাই, বাট যখন ফাংশনের ধারণা পাবো সেক্ষেত্রে আমি আজকেই জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন নিয়ে আলোচনা করব যাতে নলেজ ডেভেলপ করে। জেএস ফাইলগুলোতে আমরা এতটুকু জেনে রাখি, এখন পর্যন্ত আমরা জেএস ফাইলে বা জাভাস্ক্রিপ্ট ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, আর এইচটিএমএল ফাইল বা পিএসপি ফাইল সেখানেও আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হবে স্ক্রিপ্টিং নামে একটা এইচটিএমএল এর ট্যাগ আছে তার মধ্যে। সো জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, যেই ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টকে লিখতে পারি। এই যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হলো, এর মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। আর এখানে যখন আমরা বলবো টাইপ টেক্সট এন্ড জাভাস্ক্রিপ্ট, এই যে এনভায়রনমেন্টটা, আমরা যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি, এই এনভায়রনমেন্টটাকে আমরা বলছি জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট, যার মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। কারণ জাভাস্ক্রিপ্ট যদি আমি পিএসপি ফাইল বা এইচটিএমএল ফাইলে লিখতে চাই, অলওয়েজ কার মধ্যে লিখবো? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে।
ওকে, আমরা যদি জাভাস্ক্রিপ্টের কোনো সিনট্যাক্স নিয়ে কাজ করি, হ্যালো, আচ্ছা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, দিয়েছি তো, হ্যাঁ আপনাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। আশরাফুদ্দিন না? আশরাফ, আশরাফ আপনার নাহিদ, এখন না, আমি আপনাকে অনেক আগে পাঠিয়েছি। ঠিক আছে, আচ্ছা। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কোনো কিছু করতে চাই, যে লাইক আমি আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করি, এখানে কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা এই দেখেন, এখানে ফাইলের টাইপ আছে জাভাস্ক্রিপ্ট ফাইল। সো এখানে আমি যদি নাম দেই ইউটিলিটি, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হচ্ছে। কিছু ডেমো টেক্সট এসেছে যেটাকে কমেন্টস বলা হচ্ছে বা কমেন্টস ট্যাগ বলা হচ্ছে। এখন আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কোড ফ্রিলি লিখতে পারি এই জায়গাটা, ওকে। আর এটা তো পিএসপি ফাইল, এখানে লিখতে হলে আমাকে কোথায় লিখতে হবে? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। পার্থক্যটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে মনে করেন যে আমি সিনট্যাক্স দিতে পারি, ছোট ছোট বিল্ট ইন ফাংশনালিটি কল করতে পারি, কোনো আউটপুট শো করতে পারি, তখন আমি বেসিক্যালি কোনো পিএসপি ফাইলের এইচটিএমএল ট্যাগের মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট লিখবো। বাট যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে বড় বড় সলিউশন তৈরি করে রাখি, কোনো একটা প্রবলেমের সলিউশন আমি তৈরি করে রেখেছি, যে সলিউশনটা ফাংশনের মাধ্যমে করা হচ্ছে, সেটা থাকবে কার মধ্যে? ওই জাভাস্ক্রিপ্ট ফাইলে। জাভাস্ক্রিপ্ট ফাইলের ডেফিনেশনটা রেখে দিতে হবে, সেখান থেকে আমার এইচটিএমএল ফাইলের সঙ্গে তার কানেকশনটা বা পিএসপি ফাইলের সঙ্গে তার কানেকশনটা করে দিতে হবে। ক্লিয়ার? সো পিএসপি বা এইচটিএমএল ফাইলের কানেকশনটা আমাদের এস্টাবলিশ করে দিতে হবে। সো এখান থেকে যদি আমরা এই কাজটা করি, তো ফার্স্টে যদি কোনো একটা আউটপুট আমরা দেখতে চাই জাভাস্ক্রিপ্টে, যদিও লাস্ট ডেতে দেখানো হয়েছে, সো জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কোনো আউটপুট আমরা দেখতে চাই, আউটপুটটা আমরা দেখব কি লিখতে হয়? ডকুমেন্ট। এটা কি? এটা একটা ক্লাস। ক্লাসের কনসেপ্ট তো আমরা এখনো জানি না, তাই না? অ্যাটলিস্ট এতটুকু বলে রাখি যে আমরা তো ফাংশন যদিও ডিটেল আলোচনা করি নাই, আজকে একটা ফাংশনের কনসেপ্ট আপনাদের আমি দিব। সো ফাংশন যখন কাজ করে বা একই এরিয়ার ফাংশনগুলোকে যদি এক জায়গায় রাখা হয়, বা একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে পারমিশন ওয়াইজ ধরে রাখা যায়, তখন ওই ফাইলটাকে আমরা বলে থাকি কি? ক্লাস। বা ক্লাস নরমালি বলা হয়ে থাকে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট which holds number of methods and properties। কোন একটা কাজের লজিক্যাল পোরশনকে ধারণ করবে কে? ক্লাসটা, যেখানে থাকবে কি? ভেরিয়েবল, অ্যারে অথবা ফাংশনের ডেফিনেশন, ওখানে অন্য কোনো কিছু থাকবে না। তো অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসে আপনাদের ক্লাসের কনসেপ্টটা বা প্রোগ্রামিং ক্লাসের কনসেপ্টটা ক্লিয়ার হবে, বাট জাভাস্ক্রিপ্টে সবচেয়ে বড় যে ক্লাসটা সেটা কি? ডকুমেন্ট। এখানে প্রচুর ফাংশন আছে, এই ক্লাসটার মধ্যে নাম্বার অফ ফাংশন তৈরি করা আছে। আর এই ফাংশনগুলো মানে ক্লাসের ফাংশনগুলো পাওয়ার উপায় হচ্ছে, প্রথমে ক্লাসের নাম লিখতে হবে, তারপরে ডট দিতে হবে। ডট বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন। রিপিট করছি, ডট কে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন। সো ডকুমেন্ট ডট ঠিক আছে, রাইট হচ্ছে তার ফাংশন, যে ফাংশনটার মধ্যে প্যারামিটার আকারে আমি যা লিখব বা যাই দিব সেটা আউটপুট আকারে চলে আসবে। সো আমি স্ট্রিং আকারে কিছু লিখতে চাচ্ছি, হ্যালো জাভাস্ক্রিপ্ট। যখন আমি হ্যালো জাভাস্ক্রিপ্ট দিয়েছি,
এটা তো লোকাল হোস্টের মাধ্যমে রান করতে হবে। ডেলোয়ার না, আপনারা যেহেতু প্রোগ্রামিং করবেন পিএসপি তে, ওয়েব ডেভেলপমেন্ট হবে পিএসপি দিয়ে, সকল ফাইল হবে পিএসপি এক্সটেনশনে। হ্যাঁ, পিএসপি ফাইলের মধ্যে। হ্যাঁ, HTML MHTML হয়, PHTML হয়, বাট ওই এক্সটেনশনের ফাইলগুলো সার্ভারে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে স্পেসিফিক ভাবে। From TLETLKMKT. ওকে, দেখেন আমি javascript.psp ফাইলটাকে যদি এখন রান করাই, স্লো প্রোগ্রেস। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, হ্যালো জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা লিখছিলাম document.write। সো আপনাদের জিজ্ঞেস করতে পারে ডকুমেন্ট কি আর রাইট কি। ডকুমেন্ট ক্লাস, রাইট তার মেম্বার ফাংশন। ডকুমেন্ট হচ্ছে ক্লাস, রাইট তার মেম্বার ফাংশন। কার মেম্বার ফাংশন? ডকুমেন্টের। মেম্বার ফাংশনটা হচ্ছে ডকুমেন্টের। ডটটা কি তাহলে? অবজেক্ট সাইন। সো আমি যদি ডকুমেন্ট ক্লাসের যা আছে সব দেখতে চাই, একটু খেয়াল করেন জেএস প্ল্যাটফর্ম থেকে শুরু করে এই ক্লাসে কত ফাংশনালিটিস আছে, নাম্বার অফ, ওকে, হিউজ ফাংশনালিটিস আছে। এটাই মূলত ডকুমেন্ট অবজেক্ট মডেল আকারে ক্লাসে আলোচনায় আসবে। ডোম আকারে ক্লাসে আলোচনায় আসবে। দুইটা ক্লাস হয়তো ডোমের উপরে আপনাদের হবে, যার মাধ্যমে আপনারা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML কে হ্যান্ডেল করার অনেক ইস্যু, ছোটখাটো ইস্যুগুলো শিখে যাবেন বেসটা স্ট্রং করার জন্য। ওকে, জাভাস্ক্রিপ্টের বেসটাকে স্ট্রং সিকিউর করার জন্য। আচ্ছা, সো ডকুমেন্ট ক্লাস নিয়ে কিছুটা কথা বলছিলাম, যার একটা ফাংশন দিয়ে আমরা আউটপুট দেখালাম। ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা হয়ে গেছে। রিপিটেড স্টেটমেন্ট নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই, কারণ রিপিটেড স্টেটমেন্ট আমি পিএসপি তে আলোচনা করেছি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইচ লুপ। ইন্টারেস্টিংলি জাভাস্ক্রিপ্টে ফর ইচ লুপ নেই, আছে কি? ফর ইন লুপ। আমি ওই লুপটা নিয়ে আলোচনা করব। ওকে, অ্যারে নিয়ে সম্ভবত আলোচনা হয় নাই, হয়েছে কি জাভাস্ক্রিপ্ট অ্যারে? হ্যাঁ, অ্যারে কিভাবে আপনি ডিক্লেয়ার করবেন, আর একই সেম। ওকে, মানে এক্স্যাক্টলি, মানে আপনি জাভাস্ক্রিপ্টের অ্যারে আর পিএসপি এর অ্যারেতে কোনো পার্থক্য আপনি পাবেন না। জাভাস্ক্রিপ্টে 2D অ্যারে ইউজ হয় না নরমালি, বা করাও হয় না।
শুধুমাত্র নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভে যাওয়া হয়। পিএসপি তে যেমন জাভাস্ক্রিপ্টে এক্স্যাক্টলি সেম, বাট অ্যারে ডিক্লারেশনটা বিট ডিফারেন্ট। আমি যখন ইনিশিয়ালাইজ করব কোনো অ্যারেকে তখন সেটা আমি কিভাবে করব সেটা আমরা দেখাবো। আর অ্যারেতে বিভিন্ন ভাবে ভ্যালু রাখা যায়, সেই ভ্যালু রেখে কিভাবে আমি লুপিং এর মাধ্যমে ডাটা বের করে দেখতে পারি সেটা আমি আজকে আলোচনায় নিয়ে আসি। তারপরেই আমরা ফাংশনটাতে হাত দিতে পারবো। তাহলে অ্যারে রিপিটেড স্টেটমেন্টের মধ্যে কিন্তু শুধু আলোচনা করব কোনটা, ফর ইন। আগেই বলে নিচ্ছি ফর, হোয়াইল, ডু হোয়াইল আমরা জানি পিএসপি থেকে। রিপিট করছি, ফর, হোয়াইল, ডু হোয়াইল আমরা পিএসপি তে দেখেছি না? পিএসপি তে কিন্তু ফর, হোয়াইল, ডু হোয়াইল আমরা দেখেছি। এখন অ্যারেটা, আমি যদি কোনো অ্যারে নিয়ে কথা বলি তাহলে এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। পিএসপির সাথে জাভাস্ক্রিপ্টের অ্যারে ডিক্লারেশনে কি পার্থক্য বোঝা যাচ্ছে? ডেফিনেটলি এখানে কিন্তু একটা পার্থক্য স্পষ্ট দেখা যাচ্ছে যে জাভাস্ক্রিপ্টের সাথে পিএসপির অ্যারের পার্থক্য। সো var data equal new অ্যারে আকারে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আমরা এই অ্যারেতে ডাটা কতভাবে রাখতে পারি, রাইট? এই অ্যারেতে আমরা যদি ডাটা রাখতে চাই, মনে করেন আমি ডাটা অ্যারের মধ্যে ভ্যালু রাখছি। ইনডেক্স শুরু হচ্ছে কত থেকে? 0 থেকে। এই ডাটাগুলোকে দেখার উপায় কি? এই ডাটাগুলোকে যদি আমি দেখতে চাই, আমি ইনডেক্স বাড়িয়ে কিন্তু দেখতে পারি। দেখেন, আমরা যদি চেক করি জাভাস্ক্রিপ্টের কোনো কাউন্ট ফাংশন আছে কিনা, আমার জানার দরকার আছে না? আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাউন্ট করতে পারবো কিনা? কি ব্যাপার, ইন্টারনেটের এই হাল কেন? যাওয়ার পর থেকে মানে নেট কোম্পানি তো বলে যে ওদের কোনো সমস্যা নাই, স্পিড ইউজ হচ্ছে। আমি ক্লাস থেকে লেফট হয়ে গেছি, কেমন কথা বলছে? Internet speed very poor. JavaScript count function, ঠিক আছে? আমি জাভাস্ক্রিপ্টের কাউন্ট ফাংশন খুঁজছি। দেখেন গুগলও সাদা হয়ে গেছে। ফাংশন ক্লোজার জাভাস্ক্রিপ্ট অ্যারে লেন্থ প্রপার্টি, ঠিক আছে? অ্যারে কাউন্ট, দেখেন আমার এইটাই দরকার, তাই না? আমি অ্যারেকে কাউন্ট করব। আমার অ্যারের ভেতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কয়টা আছে আমি সেটা যদি দেখতে চাই, কাউন্ট বলে আমি এই যে এটা বেসিক্যালি পিএসপি সিনট্যাক্স অ্যাপ্লাই করেছে। my array dot length, ঠিক আছে? my array এখানে বলা হচ্ছে my array dot length। আচ্ছা, আমি নাম্বার কাউন্টটা আমার দরকার। কাউন্ট নামে ফাংশনও আছে।
আই ইন অ্যারে, এটা ফর ইন আর কি, ফর ইন লুপ, এটা এভাবেও করা যায়, কয়টা কাউন্ট আছে সেটাও বের করা যায়। আবার অ্যারে প্রপার্টি ডট কাউন্ট দিয়ে কাউন্টও করা যায়। আমরা যদি এখান থেকে জাস্ট অ্যালার্ট করি, একটু খেয়াল করেন, আমি যদি বিল্ট ইন ফাংশন নেই, কাউন্ট বলে দেই, কাউন্টটা হচ্ছে কত, ডাটা, আর এটাকে আমরা অ্যালার্টের মধ্যে দিয়ে দিব। অ্যালার্ট মানে দুইটা ফাংশন কল হবে, যদি এরর আসে, আসলো, তাই না? কোনো কিছু কিন্তু দেখায় নাই, আমি একটু ইনস্পেক্ট করি, দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট, জাভাস্ক্রিপ্ট কোনো এরর থাকলে ওখান থেকে দেখা যাবে। সো আমার ইন্সপেক্টরে এসে যেটা আছে হ্যালো জাভাস্ক্রিপ্ট আউটপুট আছে, এটা HTML এ। কনসোলে যদি যাই, কনসোলে কোনো প্রবলেম আছে কি? এখন পর্যন্ত কোনো কনসোল প্রবলেম আসে নাই। জেএস ডিবাগার এডিটর আসছে, আমার কনসোলেই তো আমার জাভাস্ক্রিপ্টের এরর আসার কথা। ফাইলটা সেভ করেছি। আচ্ছা, আমার ডাটা অ্যারেতে কয়টা ভ্যালু আছে, আমি যদি জাস্ট এখান থেকে অ্যালার্টটাকে, অ্যালার্ট তো একটা বিল্ট ইন ফাংশন না? তাহলে আমি যদি এখানে এরকম করি, আমার অ্যালার্টটা তো রান করার কথা, এই যে হ্যালো রান করেছে, তাই না? হ্যালোটাকে আমরা পেয়েছি। সো এখন এখান থেকে আমরা একটু চেক করি যে আমরা যদি কোনো ফাংশন আমরা দেই কাউন্ট, এবং তার ভেতরে যদি অ্যারেটা পুশ করি, কি বলে, transport background declaration drop javascript.php expected color but found this, এখানে বেশ কিছু এক্সেপশন সে তৈরি করেছে, স্পেসিফিকেশন সে পায় নাই জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্টের অ্যারের জন্য কাউন্ট ফাংশনটা, এটা বেসিক্যালি পিএইচপি কাউন্ট ফাংশন যেটা ইউজ করা হয়েছে। এটা আমরা কাউন্টারটা, আমরা যদি কোনো অ্যারের কাউন্টারটা বের করতে চাই যে ওই অ্যারেতে কয়টা ভ্যালু আছে সেটা আমরা কাউন্ট করে বের করে নিব, বা সংখ্যাটা আমরা জানতে চাই, তাহলে আমরা দেখেন অ্যালার্ট করে মাই অ্যারে ডট লেন্থ বলা হচ্ছে, তাই না? তো আমার অ্যারে ডট লেন্থ যদি আমরা ইউজ করি, এখন আমরা কি পাবো, মনে করেন যে var length equal data dot lengths, এই লেন্থটাকে যদি আমরা কি করি, এটাকে যদি অ্যালার্ট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কাউন্টারটা কত, 4, 4টা ভ্যালু সেখান থেকে আসছে। এটা কখন দরকার পড়বে? বেসিক্যালি এটা দরকার পড়বে যদি আমরা এই লুপটাকে কতবার ঘোরাবো সেই ডিসিশনটা নিতে চাই। এটা দেখানোর মূল কারণ হচ্ছে যে আমি লেন্থটা বের করতে চাইতেই পারি, জাভাস্ক্রিপ্ট অ্যারেতে কয়টা ভ্যালু আছে এটা আমি জানতে চাইতেই পারি, বাট আমি না জেনেও ওই অ্যারেতে কত ভ্যালু আছে সেগুলো আমি চাইলে খুব ইজিলি প্রিন্ট করে দিতে পারি। আমার ফর হোয়াইল ডু হোয়াইল এদের মাধ্যমে যদি কোনো অ্যারের ডাটা প্রিন্ট করাতে হয়, তাহলে আমার এন্ড লোকেশন জানার দরকার আছে, লুপ কয়বার ঘুরবে সেটা বলে দেওয়ার প্রয়োজন আছে না? ফর ইচে কি প্রয়োজন পড়ে? হ্যাঁ, ইন্ডেক্সের নাম্বার কি প্রয়োজন পড়বে যে আমার কতবার আছে দরকার আছে প্রিন্ট করাবো? নেই। ঠিক তেমন ফর ইন লুপেরও এই লেন্থ বের করার দরকার নেই, বাট আমি ফর ইন লুপটা জানি না, বা ফর ইন লুপ আমি ইউজ করলে এখানে প্রবলেম ফেস করব, আমাকে ফর লুপ ইউজ করতে হবে, এর জন্য আমার অ্যারের লেন্থ জানার দরকার আছে। অথবা আমি লুপই ইউজ করব না, শুধুমাত্র আমার অ্যারের লেন্থ জানার দরকার আছে, তখন আমাকে অ্যারের লেন্থ
জানতে হবে অ্যারে ডট লেন্থ ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, এখন আমার এটা ফর দিয়ে প্রিন্ট করি আর ফর ইন দিয়ে, যে কোনো কিছু দিয়েই পসিবল, কারণ আমার লেন্থ জানা আছে। সো আমি বেসিক্যালি দুই ভাবে দেখাবো, তাহলে ফরও দেখাচ্ছি এবং ফর ইনটাও দেখাচ্ছি। ফর যদি আমরা দেখাই, হোয়াইল ডু হোয়াইল একই পদ্ধতি, তাই না? সো আমি যদি অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করাতে চাই, অ্যারের ভ্যালু প্রিন্ট করাতে গেলে প্রথমে লাগবে কি ফর ইনিশিয়ালাইজেশন, i ইকুয়াল কত হবে 1, i লেস ইকুয়াল কোন পর্যন্ত যাবে লেন্থ, তারপরে i কে আমার প্লাস প্লাস একটু বসে, ঠিক আছে, i কে আমার প্লাস প্লাস করতে হবে। এবার i তো আমার প্লাস প্লাস হচ্ছে, লেন্থ পর্যন্ত আমার যাবে, আমার কি দেখাতে হবে ভ্যালুটা, ডকুমেন্ট ডট রাইট, এন্ড ডকুমেন্ট ডট রাইটে আমাদের কি করতে হবে, ডকুমেন্ট ডট রাইটে এসে আমরা যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে এরকম, আমাদের অ্যারের ইনডেক্সটার মাধ্যমে ভ্যালু প্রিন্ট করাতে হবে, তাই না? তো বেসিক্যালি এই যে বলতে পারেন যে এই পার্টিকুলার লোকেশন, আমি যদি এখানে মনে করেন যে ইকুয়াল 0 নামে একটা ইন্ডেক্সার দিলাম, হ্যাঁ, আর এর ভেতরে আমি যদি বলি যে ডাটা আমার ইন্ডেক্সটা হচ্ছে কি যেই, তাহলে প্রথমবার যেতে ভ্যালু আসবে কত 0, রাইট? সো প্রিন্ট তো ডেফিনেটলি হবে। এর সাথে আমরা যদি কনক্যাট করে দেই, জাভাস্ক্রিপ্টের কনক্যাটেনেশন অপারেটর কোনটা, মিস্ত্রি আসে না, জাভাস্ক্রিপ্টের কনক্যাটেনেশনটা হচ্ছে প্লাস, সো ডাটা যে দিয়েছি আর যে কে পরে বাড়তে হবে না, যে প্লাস প্লাস। একটু খেয়াল করেন, আই ধরে আমার লুপটা ঘুরবে, লুপ কতবার ঘুরবে, অ্যারের লেন্থ পর্যন্ত ঘুরবে, লুপ 4 বার ঘুরবে, কারণ লেন্থের মধ্যে কত আছে 4, রাইট? বাট ইনডেক্স, অ্যারের ইনডেক্স শুরু হতে কোথা থেকে, 0 থেকে, সো জের ভ্যালু কত 0, তো যে বারবার রিপিট হয়ে যা আসবে সেটাই আউটপুটে আমরা দেখতে পাবো। আই এবং যেটা তো ভেরিয়েবল, বাট আমরা কিন্তু ডিক্লেয়ার করি না, তো ভেরিয়েবল কি না ডিক্লেয়ার করলে জাভাস্ক্রিপ্টে কোনো সমস্যা নাই, আপনি ডিক্লেয়ার না করে ইউজ করতে পারেন। দেখেন আমি কিন্তু ভ্যালুগুলো পাচ্ছি, এই যে 10 থেকে 40 পর্যন্ত ভ্যালুগুলো আমি পাচ্ছি, ক্লিয়ার? তো কি কি হলো, তাহলে আমরা লুপ ইউজ করতে পারলাম, যে একটা অ্যারে দিলাম, অ্যারেতে বেশ কিছু ভ্যালু রাখলাম, সেই ভ্যালুর মধ্যে আমরা লেন্থ সেট করে দিলাম, লেন্থ আমরা বের করার প্রসেসটা জেনে নিলাম, অ্যারে ডট লেন্থ দিলেই আমরা লেন্থটা পেয়ে যাব। যদি ফর লুপ চালিয়ে করি ঠিক এভাবে করব, আর ফর ইন লুপ চালিয়ে করলে এত কোনো কিছু প্রয়োজন পড়বে না, সেটাও আমি দেখাবো। যে ভেরিয়েবলটা না ডিক্লেয়ার করে i - 1 দিলে হতো, মানে এটা i = 0 দিয়ে শুরু করতে পারতেন, আবার লেন্থের সাথে 1 মাইনাস করে দিতে পারতেন, তখন হতো, অনেক ভাবেই করা যেত, লজিক যেভাবে ইমপ্লিমেন্ট করবেন ওটা ঠিক থাকলে সেটা কাজও করবে। আমরা এটা একটু করে ফেলি, তারপরে আমি হ্যাঁ আচ্ছা, এবার আমরা এই কাজটাই, এই মানে অ্যারের ভেতরে যে ডাটাটা আছে এই ডাটাটা আমরা যদি প্রিন্ট করাতে চাই এক্সাম্পল হিসেবে, ফরে তো অনেক ঝামেলা করে এই কাজটা করতে হয়েছে, তাই না? তো
জাভাস্ক্রিপ্টে এই ঝামেলাটা আমরা আরেকটু কমিয়ে ফেলতে পারি ফোর্থ যে লুপটা আছে সেই লুপের সাহায্যে, ফর ইন। হ্যাঁ, সো আমি ফর ইন লুপের কনসেপ্টটা আলোচনা করছি। ফর ইনটা বেসিক্যালি কি, প্রথমটাকে বলা হয় কি। কিটা হচ্ছে ইন্ডেক্সের নাম, ভেতরের যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সটার নামটাকে বলা হয় কি ইন অ্যারে। আমাদের অ্যারেটার নাম কি, কি ইন ডাটা। এখন আমি যদি বলি যে কি ইন ডাটা, এখানে যদি ভ্যালুগুলো বের করে আনতে চায়, প্রতিবারের ইটারেশনে সে কি করবে, একটা একটা করে ইন্ডেক্সের ভ্যালু কোথায় রেখে দেবে, কিতে। অ্যাকচুয়ালি ইন্ডেক্সের নাম্বারটা রেখে দেবে, ভ্যালু রেখে দেবে না, কিন্তু ইন্ডেক্সের নাম্বারটা রেখে দেবে। সো যদি আমি ডাটা অ্যারের ইন্ডেক্সের নাম্বার এখানে রাখি, সো প্রথমবার কির মধ্যে কি আসবে, 0 আসবে। মনে করবে না, আপনি পিএসপির সাথে কিন্তু গুলিয়ে ফেলবেন না। পিএসপি তে কি হয়, ভ্যালু আসে। এটা যদি পিএসপি তে হতো, প্রথমবার কি চলে আসতো, 10 চলে আসতো ভ্যালুতে। এটা ছিল রাইটে, অ্যারে অ্যাজ ভ্যালুস। ফর ইচ লুপে কি হয়, অ্যারে অ্যাজ ভ্যালুস, তখন ওখানে ভ্যালু চলে আসে, নাম্বার চলে আসে। বাট অ্যারেতে এসে কি হয়, অ্যারেতে এসে ভ্যালু না এসে আসে কি, অ্যারের ইন্ডেক্সটা। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের জন্য। সো আমার ইন্ডেক্স নাম্বার কি আছে, 0 1 2 3। সো এখানে চলে আসবে কি, ডাটা অ্যারে 0 থেকে চলে আসবে, এখানে ঢুকে যাবে কি, প্রথমে 0, তারপরে 1, তারপরে 2 3, এভাবে। ঠিক আছে, তো আমরা যখন অ্যারে হিসেবে পাচ্ছি ডাটাগুলো, সেক্ষেত্রে কিভাবে প্রিন্ট করতে পারি, দেখেন ওখানে আর অন্য কোনো কিছু নেই। আমি সরাসরি লিখবো ডকুমেন্ট ডট রাইট, ইন্ডেক্সের নাম কি, আমার অ্যারের নাম কি ডাটা, আর আমার এটাকে এখানে কি বসাতে হবে, কি কি এর মধ্যে আছে কি 0 1 2, রাইট। সো ডট br, ক্লিয়ার। সো ডকুমেন্ট ডট রাইট ডাটা কি ডট br। ও হ্যাঁ, আমি তো জাভাস্ক্রিপ্ট লিখছি, দেখেন ডট দিলে কি হয় একটু খেয়াল করেন। ডট দিলে আমাদের ইনস্পেক্ট থেকে এররটা চলে আসবে, সেটা আমি একটু দেখাতে চাচ্ছি। আমাদের ইন্সপেক্টর রান করা আছে, জাভাস্ক্রিপ্টে দেখেন মিসিং নেম আফটার ডট অপারেটর। একটা জাভাস্ক্রিপ্ট এরর, সিনট্যাক্স এরর জেনারেট করেছে, খেয়াল করেছেন। আচ্ছা, এই সিনট্যাক্স এররটা আমাদের অ্যাকচুয়ালি রিমুভ করতে হবে, বা এই সিনট্যাক্স এররটা বাদ দিতে হবে। আমার ডটের জায়গায় এখানে চলে আসবে কি প্লাস। ওকে, ডটের জায়গায় আমার চলে আসে প্লাস। এবার যদি আমি লোডিং এ যাই, দেখতে পাবো সব ঠিক আছে, আউটপুটও ঠিক আছে, রাইট। একটু খেয়াল করেন, উপরে ফরের জন্য কত কিছু করতে হয়েছিল, ফরিনে এটা অনেকটাই ইজি হয়ে গেছে, তাই না। তো যার জন্য যেই লুপ, হ্যাঁ, যে কাজের জন্য যেই লুপ, অ্যারে হ্যান্ডেলের জন্য আমাদের করতে হবে কি ফরিন। সো অ্যারে নিউমেরিক, অ্যারে অ্যাসোসিয়েটিভ, বোথ ওয়েতে আছে। আমরা নিউমেরিক অ্যারে পিএসপি তে যেভাবে শিখেছি, অ্যাসোসিয়েটিভ অ্যারে পিএসপি তে যেভাবে শিখেছি, এক্স্যাক্টলি সেম, কোনো পার্থক্য নেই। শুধু পিএসপি তে অ্যারের নামের আগে ডলার সাইন দিতাম, এখানে ডলার সাইন দেওয়ার দরকার নেই, আর ডিক্লারেশনটা ডিফারেন্ট। আমি ওখানে অ্যারে ডিক্লেয়ার করতাম কি, ডাটা ইকুয়াল অ্যারে লিখে দিতাম, দ্যাটস অল। এখানে কি লিখতে হচ্ছে, var data ইকুয়াল নিউ অ্যারে। ক্লিয়ার? আমরা কিন্তু ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারছি। সো আই হোপ আমরা কিছুটা বোঝার চেষ্টা করছি জাভাস্ক্রিপ্ট, এবং কিছু কিছু করে আগানোর চেষ্টা করছি।
ইন্ডেক্সের নাম্বারটা চলে যাবে। কোশ্চিন আছে কারো? কারো কোশ্চিন আছে? নেই? ওকে, সো এবার যে আলোচনাটা শুরু করব পিএসপির সাথে সঙ্গতিপূর্ণ, পিএসপিতে গিয়ে যদিও বলবো বাট এতটা এলাবোরেটলি কিন্তু পিএসপিতে গিয়ে বলবো না। যদি পিএসপিতে এলাবোরেটলি বলতাম এখানে এলাবোরেটলি বলতাম না। যেহেতু আমি পিএসপিতে বলি নাই, আমি আলোচনা শেষ করেছি কোথা থেকে? ফর ইচ লুপ গিয়ে, রাইট? যখন আমি আলোচনা শেষ করেছি, আমি নেক্সট থেকে যখন ধরবো পিএসপি আবার তখন ফাংশন থেকে আলোচনা শুরু করব সেটা বলেছে। বাট জাভাস্ক্রিপ্টে এসে ফাংশনটা একেবারেই নতুন, আর ফাংশনের ডিটেইল কনসেপ্ট সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা একটু প্রবলেমে পড়ে যাব। ওকে, ফর দ্যাট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে ফাংশন নিয়ে কিছুটা কথা বলি, ফাংশন কি সেটা একটু জানানোর চেষ্টা করি। এভাবে যদি আমি আঁকতে থাকি মনে করেন, তাই না? মোরলেস সেম, জাস্ট অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, তাই না? আমি দুইটা দুইটা করে টান দিচ্ছি কর্নার গুলোতে। মনে করেন আমি একটা প্রজেক্ট তৈরি করছি, এটা হচ্ছে আমার প্রজেক্ট। এটা আমাকে তৈরি করতে বলা হয়েছে কোথা থেকে? এই প্রজেক্টে আমাকে ডেভেলপ করতে বলা হয়েছে। এই প্রজেক্টের মধ্যে একটু খেয়াল করে দেখেন তো, অনেক সাদৃশ্যতা আছে, আছে অনেক সাদৃশ্যতা আছে দেখা যাচ্ছে।
এখন আমাদের এখানে দেখেন তো কয়টা বক্স আছে বলেন তো, এখানে কয়টা বক্স আছে? 3টা বক্স আছে। কর্নার কতগুলো আছে? 4টা করে 12টা কর্নার এখানে রয়েছে। ভেরি নাইস। তো এই 3টা বক্সে 12টা কর্নার, এর মধ্যে 3টা কর্নার একেবারেই সেম, দেখতে সেম না? ছোট আর কি, ছোট থেকে বড় কর্নার গুলো কিন্তু এক্স্যাক্টলি সেম, খেয়াল করেছেন? আচ্ছা, এটা যদি একটা ফ্রেম কাঠ দিয়ে বানাতে হতো, রাইট, তাহলে আমাকে কিন্তু 3টা ফ্রেম যদি বানাতে হতো সেক্ষেত্রে 3টা ফ্রেমের কাঠই লাগতো। আবার যদি এই কর্নার গুলো খোদাই করে ডিজাইন করতে হতো, এই 3টা বা মানে 3টার জন্য 3টা কর্নারই খোদাই করে ডিজাইন করতে হতো, হতো না? হতো তো। বাট এটা তো একটা কম্পিউটার প্রোগ্রাম, তাই না? আমি যখন কোনো কম্পিউটার প্রোগ্রাম করি, কোন একটা ফাইল, ডক ফাইল রেডি করি, সেই ফাইলটার কি একটাই কপি হয় নাকি হাজারো লাখো কপি তৈরি করা যায়? লাখস অফ কপিস আমরা তৈরি করতে পারি। এবং কোডের মধ্যেও কোনো কাজ কোথাও যদি আমি করে রাখি, সেই কাজটাকে আমি বারবার ইউজ করতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এরকম সিনট্যাক্স আছে যে ওখানে আমি কিছু কাজ করে রাখলাম, সেই কাজটাকে আমি বারবার যেন ইউজ করতে পারি। তাহলে আমার সময় বেঁচে যাচ্ছে। মনে করেন যে আমার এই কর্নারটা তৈরি করতে যদি 20 লাইনের কোড লাগে, তাহলে পরের 2টা কর্নারে আমি সেটাকে ইউজ করতে পারবো ওই 20 লাইনের কোডই, আমার 40 লাইনের কোড কম লিখতে হবে, রাইট? তাই তো এই 3টা টপ রাইটের 3টা কর্নারের জন্য সেম, বটম রাইটও সেম, লেফটও সেম, বটম লেফটও আমার সেম। এখন আমরা যদি বলি একটা যদি আমি বক্স বানাই, সেই বক্সটাকে আমি বড়ও করতে পারবো, ছোটও করতে পারবো। তার মানে কি এখানে অনেক সুযোগ আছে, রাইট, রিইউজের। এই ছোট্ট প্রজেক্টেই যদি এতগুলো সুযোগ বা চান্স ক্রিয়েট করা যায় রিইউজের, বড় প্রজেক্টে কত সুযোগ তৈরি করা যাবে রিইউজের, বিষয়টা বোঝা যাচ্ছে? সো ফাংশন কি করে? ফাংশন নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করে। প্রথম কথা কি, ফাংশন কোন একটা কাজকে সম্পন্ন করবে ফার্স্ট, ফাংশন কোন একটা কাজকে সম্পন্ন করবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওই টাস্ক যেটা করা হয়েছে, যে সিনট্যাক্সের এগেইনস্টে করা হলো, সেটাকে বারবার ইউজ করতে দেবে। তাহলে ফাংশন কি? ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট নাম থাকবে, যাকে আমরা বারবার ইউজ করতে পারবো, সেটাই কি আমার ফাংশন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমন একটা সিনট্যাক্স যেখানে কোনো একটা টাস্ক সম্পন্ন করা যাবে বা থাকবে, যার একটা নির্দিষ্ট নাম থাকবে, যাকে আমি বারবার ইউজ করতে পারবো, তাকেই আমরা কি বলবো? ফাংশন। ক্লিয়ার? সো আমি যদি ফাংশন বেসড করি আর যদি ফাংশন বেসড না করি, এখানকার পার্থক্য কি আসছে একটু খেয়াল করেন। যে আমি যদি অ্যাজিউম করে নিই, যে আমি অ্যাজিউম করে নিয়েছি যে আমার বড় বক্সের জন্য 100 লাইনের কোড, ঠিক আছে, আমার মাঝারি বক্সের জন্য 80 লাইনের কোড, আর ছোট বক্সের জন্য 80 প্লাস 60, আমি 60 লাইনের কোড, ঠিক আছে, আমি 60 লাইনের কোড এখানে দিয়েছি। তাহলে টোটাল আমার কত লাইনের কোড গেল? 240 লাইনের কোড। এখন যদি আমি বলি যে না, আমি 60 লাইনের যে কোডটা লিখে ছোট বক্সটা তৈরি করেছি, আমি জাস্ট এটাকে ডাইনামিক করব উইথ হাইট
ডাইনামিক করেই একই বক্সকে আমি বড় ছোট আরো বড় আরো ছোট যে কোনো সাইজেই নিয়ে যেতে পারি। তাহলে 240 লাইনের কোডকে আমি ওভাররাইট করতে পারি 60 লাইনের কোড দিয়ে। তাহলে আমার বাকি 180 লাইনের কোড কি কম লিখতে হচ্ছে এই প্রজেক্টে শুধু বক্সের জন্য, একটু খেয়াল করবেন। তারপরে যদি আমি বলি কর্নার গুলো যদি আমি 20 লাইন 20 লাইন 20 লাইন করে যদি বলি যে 20 প্লাস 20 প্লাস 20, সর্বমোট আমরা হয়তো 60 লাইনের কোড লিখে একটা সাইডের কর্নার তৈরি করতে পারবো। বাট যদি ফাংশন বেস করি সেটা 20 লাইনই সম্ভব। এই কেসটা কি সব কেসেই মানে সব ক্ষেত্রেই আমার যদি যেহেতু 4টা কর্নার, এটা কত ইনটু 4 আর এটা 20 ইনটু 4, একটু খেয়াল করে দেখেন এখানে 240 এখানে 240, টোটালটা যদি আমি র প্রসেসে করতাম তাহলে কত সময় লাগতো? 480 লাইনের কোড আমাকে লিখে এই কাজটা সম্পন্ন করতে হতো। আর এখন লাগছে কত? এখান থেকে 80 আর এখান থেকে 60, 140 লাইনের কোড। পার্থক্য বোঝা যাচ্ছে? কোথায় 480 আর কোথায় 140। ফাংশন কি করছে? কোড রিউজ করতে সাহায্য করছে, কাজকে দ্রুত করছে। এখন মনে করতে পারেন আমিও যে কাজ করি সিনিয়র ডেভেলপাররাও সেই কাজ করে, ওদের বেতন এত, আমাকে পয়সাই দেয় না। পার্থক্য ডেফিনেটলি আছে। সেই জায়গাটা হচ্ছে যে আমরা যারা জুনিয়র, আমরা হয়তো এই কর্নারের জন্য 60 লাইনের জায়গায় 20 লাইন করতে পারছি, 60 লাইনের জায়গায় আমি 20 লাইন করতে পারছি। সে যে কাজটা করবে 12টার জন্য 240 লাইনের কোডকে সে 20 লাইনে লিখবে। সে একই ফাংশন দিয়ে 4 শেপেরই কর্নার তৈরি করবে, সে শেপও তৈরি করবে, ওটাকে রোটেটও করাবে। যে জায়গায় যে ধরনের রোটেশন দরকার সেই জায়গায় সেই ধরনের রোটেশন সে তৈরি করবে। এটা হচ্ছে তার এক্সপেরিয়েন্স, এই কারণে তাকে বেশি বেতন দেয়া হয়। সেটা বুঝতে পারছেন? পার্থক্যটা তো ক্লিয়ার, রাইট? সো আমাদেরও আস্তে আস্তে ম্যাচুরিটি আসতে হবে। সো এতটুকু অ্যাট লিস্ট আমরা বুঝতে পেরেছি যে ফাংশন বিষয়টা কি, কেন আমরা ফাংশনকে ইউজ করব, রাইট? এর পরবর্তী আলোচনাতে আমি আসি, ফাংশন লেখার সিনট্যাক্সও আমরা শিখে যাব। আই হোপ কোনো প্রবলেম হবে না। বলছিলাম না যে ক্লাসে প্রবলেম হবে, শুরু হয়েছে। হ্যাঁ, তো রোববারের আগে ইনশাআল্লাহ, মানে আজকে কালকে শেষ হয়ে যাবে কাজ, আজকের এই কিছু সময় আপনাদের প্রবলেম ফেস করতে হবে। ব্রেক নেবেন? আচ্ছা, কিছুক্ষণ ব্রেক নিয়ে আসেন, তারপরে পরের আলোচনা শুরু করছি। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টে আমরা ফরেন লুপটা দেখছিলাম, ফাংশন নিয়ে থিওরিটিক্যাল আলোচনা আগাচ্ছিলাম। এখন ফাংশনের থিওরিটিক্যাল আলোচনার সাথে সাথে এখন আমি প্র্যাকটিক্যাল আলোচনার দিকে যাওয়ার আগে আরেকটু বিষয় আলোচনা করব। যখন আমি ফাংশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফাংশনের বেসিক্যালি টাইপ আছে দুইটা। ফাংশনের টাইপ দুইটা আর ফাংশনের পার্ট দুইটা। হ্যাঁ, ফাংশনের টাইপ দুইটা, ফাংশনের পার্ট দুইটা। টাইপ কি আর পার্ট কি, তাই না? সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে পার্ট, দ্বিতীয়টা হচ্ছে আমার টাইপ। সো কি কি পার্ট আছে? প্রথম পার্টে আছে দুইটা পার্ট বেসিক্যালি। প্রথম পার্টটাতে আছে কলিং, আর সেকেন্ড যে পার্টটা, এই পার্টটাতে আছে ডেফিনেশন। ঠিক আছে?
পার্ট কি আমার কলিং, পার্ট হচ্ছে আমার ডেফিনেশন। এটা হচ্ছে দুইটা পার্ট। আর টাইপ আবার দুই রকম, ফাংশনের টাইপ দুই রকম। প্রথম টাইপটা হচ্ছে আমরা বলে থাকি ইউজার ডিফাইন, আর দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে আমার বিল্ট ইন। ঠিক আছে, সো দুইটা টাইপের ফাংশন, দুইটা টাইপের, আবার ফাংশনের পার্টও কিন্তু দুইটা। ফার্স্ট পার্টটা হচ্ছে কলিং, দ্বিতীয় পার্টটা হচ্ছে ডেফিনেশন। সো ফাংশন কি করবে লেখা থাকবে ডেফিনেশনের মধ্যে, ফাংশন ইউজ হবে। আমি বলছিলাম না যে ফার্স্ট গ্রাফে এই কাজটা, এই মনে করেন এই কর্নারটা আমি তৈরি করে রেখেছি, এই তৈরি করার জায়গাটাকে আমি বলছি কি ডেফিনেশন। আর যখন আমি আরো কয়েকটা জায়গায় সেগুলোকে ইউজ করব, মনে করেন আমি কোনো একটা লোকেশনে আমি এটাকে তৈরি করে রেখেছি, ঠিক এভাবে। এইভাবে আমি আমার কর্নারটা তৈরি করে রেখেছি, এখন বারবার আমি ইউজ করছি। তো কোথাও এক জায়গায় তৈরি করে রেখেছি, এইটাকে আমি কি বলছি ডেফিনেশন। আর যখন এই জায়গাগুলোতে আমি কল করছি তখন ওই সেটটাই এখানে এসে বসে যাচ্ছে, সেটাকে আমি বলছি কি কলিং। তাহলে একটা হচ্ছে আমার কলিং আর একটা হচ্ছে আমার আচ্ছা। এখন কলিং আর ডেফিনেশন বিষয়টা বুঝলাম, আর আছে ইউজার ডিফাইন আর বিল্ট ইন। ইউজার ডিফাইন আমি কাকে বলবো? ইউজার ডিফাইন কোনগুলো? আমরা যে ফাংশনের ডেফিনেশন নিজেরা দিব আর কি, কোন একটা প্রবলেমের সলিউশন আপনারা নিজেরা লিখেই তৈরি করে ফেলেছেন, পিএসপি কোড ইউজ করে আপনি নিজেদের ডেফিনেশন নিজেরাই দিয়েছেন, মানে প্রবলেমের সলিউশনটা আপনি নিজেই করেছেন, সেটাকে আমি কি বলছি ইউজার ডিফাইন। আর আছে কি আমার বিল্ট ইন। বিল্ট ইন বলতে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি যে বেশ কিছু ফাংশন পিএসপি তে তৈরি করা আছে, কাজ করে রেখেছে তারা, আমাদের শুধু কি করতে হবে ইউজ করতে হবে, কল করতে হবে, ডেফিনেশন আমাদের দেওয়ার দরকার নেই, সেটাকে আমরা কি বলছি বিল্ট ইন। পিএসপি তে বিল্ট ইন ফাংশনের সংখ্যা মোর দ্যান 1100। রিপিট করছি, পিএসপি তে বিল্ট ইন ফাংশনের সংখ্যা মোর দ্যান 1100। ওকে, এবং এই ফাংশনগুলো আছে বেসিক্যালি, বা এই ফাংশন সম্পর্কে যদি আমরা ধারণা তৈরি করতে চাই বা আমরা ভালো একটা নলেজ ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে কোথায়? পিএসপি ম্যানুয়ালে। ওকে, আপনারা অবশ্যই পিএসপি ম্যানুয়ালটা ডাউনলোড করবেন এবং সেটাতে পড়াশোনা করা শুরু করবেন। পিএসপি ম্যানুয়ালে ভালো করা ছাড়া পিএসপি তে ভালো করা সম্ভব না। ওকে, পিএসপি ম্যানুয়ালটা আপনাদের একেবারে কন্ট্রোলে চলে আসতে হবে। এটা হিউজ, এটা একটা সমুদ্রের মতো জায়গা। প্রথমে মনে হবে যেন আপনি কোথা থেকে শুরু করবেন, বাট যে কোনো জায়গা থেকে আপনি শুরু করেন, শুরুটা শুরু থেকেই শুরু করা ভালো, রাইট? শুরুটা যদি আমরা একদম শুরু থেকে শুরু করতে পারি তাহলে দেখব যে পরবর্তীতে এটা ম্যানেজ করাটা বা পিএসপি সম্পর্কে ভালো জ্ঞান তৈরি করাটা অনেকটাই ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা
এখন ফাংশন নিয়ে কথা বলছিলাম, ফাংশনের কলিং, ফাংশনের ডেফিনেশন, টাইপ নিয়ে কথা বলছিলাম, ইউজার ডিফাইন, বিল্ট ইন, এই পার্টগুলো নিয়ে কথা বলছিলাম। প্র্যাকটিক্যাল ইস্যুতে যদি একটু আসি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম যে আমি যদি কোনো একটা ফাংশন লিখি এবং এই ফাংশনটা যদি কল করি তাহলে একটাকে বলবো আমরা কলিং, আর যেটাকে আমি ফাংশনে ডিফাইন করব সেটাকে আমি বলবো ফাংশনের ডেফিনেশন। You have a new message from 150MBNTK6. তো বেসিক্যালি আমি যদি কোনো একটা ফাংশন লিখি লাইক দ্যাট add, আমি একটা ফাংশন কল করেছি, যার নাম কি add। যদি ব্রাউজারে যাই এবং এই পেজটা লোডিং এ আসি, reference error, add is not defined, add is not defined, এই ফাংশনটার ডেফিনেশনই সে পাচ্ছে না। on the other hand, কিছুক্ষণ আগে আমরা ট্রাই করেছি alert, hello, কোনো এরর আছে? নেই, ডেফিনেশন পেয়ে গেছে। ডেফিনেশন কিন্তু আমি দেই নাই, কারণ কি এটা বিল্ট ইন ফাংশন। আমি যখন PHP এর কথা বলছিলাম ওখানে 1100 বিল্ট ইন ফাংশন আছে এবং PHP ম্যানুয়ালি PHP ফাংশনালিটি গুলো দেওয়া আছে। জাভাস্ক্রিপ্ট 5 এ বিল্ট ইন ফাংশনের সংখ্যাও হিউজ, সঠিক সংখ্যাটা কোথাও উল্লেখ নেই। কারণ হিসেবে বলছি যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা সেটা ব্রাউজার ওরিয়েন্টেড, প্রতিনিয়ত আপডেট হয়। আমি আজকে একটা নাম্বার বলবো, কালকে সেটা হিউজ চেঞ্জ চলে আসবে, ঠিক আছে? সো ঠিক PHP তে যেমন বিল্ট ইন ফাংশন আছে, জাভাস্ক্রিপ্টেও নাম্বার অফ বিল্ট ইন ফাংশনস আছে। ম্যাক্সিমাম বিল্ট ইন ফাংশনই ক্লাস ওরিয়েন্টেড, লাইক ডকুমেন্ট একটা ক্লাস বলছিলাম, তারপরে হচ্ছে XML HTTP রিকোয়েস্ট, ActiveX অবজেক্ট, রাইট? এগুলো সবই কি জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ক্লাসের নাম। আবার ব্রাউজার স্পেসিফিক কিছু ক্লাসেস আছে, এই ব্রাউজারে এই ক্লাসটা, ওই ব্রাউজারে ওই ক্লাসটা। যখন আপনি টপ লেভেলের কোনো কাজ, প্রফেশনাল লেভেলের কাজ করতে যাবেন তখন ওই জায়গাগুলোতে গিয়ে আপনারা আটকে যাবেন এবং সেই অনুযায়ী আপনাকে ব্রাউজার স্পেসিফিক করেও কাজ করতে হতে পারে জাভাস্ক্রিপ্টে। তো আমরা যে ধারণাটা তৈরি করছি যে বিল্ট ইন ফাংশন বিষয়টা কি আর ইউজার ডিফাইন্ড ফাংশন বিষয়টা কি, যখন এটা পেয়ে যাচ্ছে সরাসরি তার আউটপুট শো করছে, যেহেতু অ্যাড এর কোনো ডেফিনেশন নেই সে এরর রিটার্ন করছে যে রেফারেন্স এরর। এখন আমি অ্যাড ফাংশনটার ডেফিনেশন দিচ্ছি। আমি অ্যাড ফাংশনের ডেফিনেশন দিচ্ছি, একটু খেয়াল করেন, জাস্ট এতটুকু লিখেছি, আমার এর ভেতরে কোনো কিছু নেই, জাস্ট এটা কিন্তু একটা ফাংশনের স্ট্রাকচার। ফাংশন কিওয়ার্ড এটা সামনে লিখতে হয়, দেন ফাংশনের নামটা দিয়ে ফাংশন সাইন দিতে হয়, কার্লি দিয়ে ব্লক তৈরি করতে হয়, এটা হচ্ছে ফাংশনের স্ট্রাকচার। এখন যদি আমরা চেক করি
এররটা কি আছে? এররটা কিন্তু নেই, এররটা চলে গেছে কারণ সে ডেফিনিশন পেয়েছে এখান থেকে। বাট এটা তো আর অ্যাকচুয়ালি কোনো ফাংশনাল কাজ হয় নাই, কিছুই করি নাই এখানে। আমি যদি কিছু একটা করতে চাই যে লাইক z ইকুয়াল 100 প্লাস 200, document dot write z, ঠিক আছে, অ্যাড ফাংশনটা আমি কল করেছি। এই যে আমার কি 300 আউটপুট আসছে না? 300 কিন্তু আউটপুট আসছে, দেখা যাচ্ছে তো না? 300 আউটপুট এসেছে। সো আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরকম যে আমি যখন এই ফাংশনটা কল করছি, অ্যাড নামে যে ফাংশনটা আমি কল করছি, এটা আমি যদি কল করি ভিন্ন কোথাও থেকে, একটু খেয়াল করেন, একটা ব্লকে আছে স্ক্রিপ্টের পর আমি একটা হেডার ট্যাগ দিলাম, examples, দেন hr দিলাম, তারপরে হচ্ছে আবার স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট দিলাম, স্ক্রিপ্ট ক্লোজ করেছি। এখান থেকে যদি আমি ফাংশনটা কল করি অ্যাড, এই ভ্যালুটা কোথায় দেখাবে? এই হেডার ট্যাগের উপরে না নিচে? নিচে, তার মানে যেখান থেকে কল হচ্ছে সেখানে তার আউটপুটটা শো করবে। একটু খেয়াল করেন, তো প্রথমে জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল, তারপর হরাইজন্টাল লাইন, তারপরে আউটপুট। তার মানে ফাংশনের আউটপুটটা কোথা থেকে আসে? এখান থেকে কল করা হয়। আমার তৈরি করা আছে, যদি কল করা না হয় ওই তৈরি করা থাকবে, কখনোই সেটা ইউজ হয় নাই, রাইট? যদি 1000 বার আমি ইউজ করি, 1000 জায়গায় ওই একই আউটপুট শো করবে, অথবা ডাইনামিক আউটপুটটা শো করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছে? আচ্ছা, তাহলে ফাংশন কলটা কখন হবে? যখন প্রয়োজন। ডেফিনেশনটা আমি এক জায়গায় দিয়ে রাখবো, প্রয়োজনে সেটাকে আমরা কল করব। গুড। এখন আসি ফাংশন ডাইনামিকনেস কনসেপ্টে। এটা 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 একটু খেয়াল করেন, আমি যতবার কল করি না কেন, দুইবার কল করেছে অ্যাড ফাংশনটা, দুইবারই কি আমাকে সেম আউটপুট দিয়েছে 300, রাইট? বাট আমি যখন বললাম যে না, আমি একটা কর্নার বানালে আমি আরো কয়েক জায়গায় ইউজ করতে পারবো, এটা ঠিক আছে যে একই কর্নার আমি বারবার কল করব, এক কর্নার তো বানানোই আছে, আমাকে শুধু কল করে দিতে হবে, এসে এসে বসে যাবে। বোঝা যাচ্ছে? সো মানে কাজটা ঠিক এরকম হয়েছে। বাট আমি যদি বলি যে না, আমি কর্নার বানিয়েছি, বাট কর্নারের ভ্যালুটা আমি চেঞ্জ করতে পারি, বড় ছোট করতে পারি, রোটেট করতে পারি, এই কনসেপ্টে যদি আমি যেতে চাই, তাহলে আমাকে ফাংশনকে ডাইনামিক করতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরাও ডাইনামিক ফাংশন লিখতে শিখবো, বাট ডাইনামিক ফাংশনটা প্রাথমিকভাবে
প্র্যাকটিস করাটা একটু ডিফিকাল্ট হবে। এখন আচ্ছা দেখেন, এটাকে আমি ডাইনামিক করি, একটু খেয়াল করেন কিভাবে করছি। প্যারামিটারাইজ করার মাধ্যমে আমি চাচ্ছি যে এই ভ্যালু দুটো ফিক্স না থাকুক, আমরা যা দিব তার উপর বেস করে আসুক। সো লাইক x প্লাস y, দুইটা ভ্যালু আমি বললাম, আর আমি এক্সপেক্ট করছি যে x আমার কাছে আসবে, y আমার কাছে আসবে। এটাকে বলা হয় প্যারামিটার বা আর্গুমেন্ট। ওকে, এটাকে কি বলছি আমরা? প্যারামিটার বা আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টটা যখন আমরা দিব, এই আর্গুমেন্টটা আমি ফাংশনের মধ্যে ইউজও করছি, এই আর্গুমেন্ট অনুযায়ী আমাকে ভ্যালু পাস করতে হবে। আমি আর্গুমেন্ট চাচ্ছি বাট আমি কোনো আর্গুমেন্ট দেই নাই, রাইট? সেই ক্ষেত্রে কি হবে? আমার ফাংশনের ডেফিনেশনে বলা আছে যে x and y, যেটা ম্যান্ডেটরি, রাইট? x and y এর ভ্যালু আসতে হবে, আদারওয়াইজ সে কোথা থেকে সেটাকে ইউজ করবে? এখানে কি ভ্যালু আসে? নান ভ্যালু। এবং এই যে এখানে সে নাল ধরে নিয়েছে, ভ্যালুগুলো, প্যারামিটারগুলো সে কি ধরেছে? যেহেতু সেখান থেকে ভ্যালু পায় নাই, সেটাকে নাল ভ্যালু হিসেবে ধরে নিয়েছে। বাট এটা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে চারটা বড় বড় এরর চলে আসতো। প্রত্যেকটা আর্গুমেন্ট বা প্যারামিটারের জন্য একটা করে এরর। চারটা কেন হতো? প্রথমবার যখন অ্যাড ফাংশন কল হয়েছে দুটো প্যারামিটার মিসিং, দ্বিতীয়বার যখন অ্যাড ফাংশন কল হয়েছে তখন আরো দুটো প্যারামিটার মিসিং, রাইট? চারটা এরর চলে আসতো। বাট জাভাস্ক্রিপ্টে কিন্তু চারটা এরর ডিক্লেয়ার করে নাই, সেটাকে নাল ভ্যালু ধরে আউটপুটটা নান বলে দিয়েছে। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন যদি আমি ভ্যালু দিয়ে দেই 20 আর 40, এখানে যদি আমি বলে দেই 50 আর 70, তো ডেফিনেটলি তার বিহেভিয়ার চেঞ্জ হবে, আউটপুট ডিফারেন্ট হবে। প্রথমটাতে আউটপুট আসবে 60, তারপরেরটাতে 120, তাই আসে। মানে একই ফাংশন এখন কি করছে? ডিফারেন্ট বিহেভিয়ার শো করছে। আমি যা দিচ্ছি তার উপর বেস করে আউটপুট জেনারেট করছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিছুটা? তো আমরা যদি বিষয়টা বুঝতে পারি তাহলে ফাংশনের একদম ভেরি বেসিক কনসেপ্টটা ধরতে পারলাম। আমাদের নিজে থেকে ফাংশন লেখা শিখতে হবে। ফাংশন লিখে প্রবলেম সলিউশন করতে পারলেই না আপনি ভালো প্রোগ্রামার হবেন, আদারওয়াইজ নট। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টের ফাংশন, এটা নরমাল ফাংশন কলিং বেসিক্যালি। জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলো এই স্টাইলে খুব কমই কল করা হয়। তাহলে বলতে পারেন যে কিভাবে জাভাস্ক্রিপ্টের ফাংশন কল হয়? জাভাস্ক্রিপ্টের ম্যাক্সিমাম ফাংশন কল হয় ইভেন্টের মাধ্যমে, ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে। ইভেন্ট অ্যাট্রিবিউটটা একটা দুইটা দেখিয়ে দেই, যেহেতু আজকে বৃহস্পতিবার, বাসায় গিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। 2 দিন সময় হাতে আছে। সো আমি আমি একবারে মিড নিব। হ্যাঁ, একবারে মিড টার্ম নিব 31তম ক্লাসের মিড টার্মের ফিস ভালো বলেছেন, ফিস একটা ধরতে হবে। আচ্ছা, গুনেন তো আমরা কতজন হই অফিসের সব স্টাফ সহ? হ্যাঁ, ফিস দিয়ে আমাদের খাওয়াবে। না, পরীক্ষাতে তো সবারই উপস্থিত থাকতে হবে, প্রয়োজনে আমরা 2টা শিফটে পরীক্ষা নেব। 35 জনেরই উপস্থিত থাকতে হবে। যদিও আমরা 43 জন পাস করেছি, 7 জন ভিন্ন ব্যাচে, সেকেন্ড ব্যাচে চলে যাবে, আর 35 জন ফার্স্ট ব্যাচে থাকবে। আপনারা যারা রেগুলার ফার্স্ট ব্যাচে আছেন, ফার্স্ট ব্যাচেই থাকবে। বেশ কিছু স্টুডেন্ট আছে যারা জব হোল্ডার, ওদেরকে আমরা বিভিন্ন ব্যাচ সুইচিং এ যাব।
ইনপুট টাইপ বাটন নেম এবিসি আর ভ্যালুটা কি আমার ক্লিক। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে এই বাটনের মাধ্যমে ফাংশনকে কল করতে। আমার যে অ্যাড ফাংশনটা এই বাটনের মাধ্যমে কল হবে। এই ক্লিক বাটনটা আমি ক্লিক বাটনে প্রেস করলেই রেজাল্টটা আমাকে দেখাবে, রাইট? বাট এই রেজাল্টটা আমি আর এভাবে প্লেন দেখতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি ক্লিক করব, আমার কাছে এটা অ্যালার্ট আসুক, রাইট? অ্যালার্ট কাকে করছি? জেড। সো আমি কি ক্লিক করে ফাংশন কল হবে সেটা করেছি? করি নাই তো, হ্যাঁ? তো ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের এই অ্যাড ফাংশনটা কল হবে। এই কাজটা যদি করতে চাই, আমি কোনো ফাংশন জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন যদি কল করতে চাই ইভেন্টের মাধ্যমে, তাহলে আমাকে HTML এর ইভেন্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং যেটা শুরু হয় অন দিয়ে। অ্যাট্রিবিউট গুলো শুরু হয় কি দিয়ে? অন, অন অ্যাব্রোড, রাইট? অন ব্লার, অন ক্লিক, অন মাউস ওভার, এখানে যত আছে অন দিয়ে, অন অটো কমপ্লিট, অন বিফোর প্রিন্ট, রাইট? অন ব্লার থেকে শুরু করে যতগুলো অন দিয়ে ইভেন্ট অ্যাট্রিবিউট আছে সবগুলোকেই আমরা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট বলছি, এবং প্রত্যেকের অ্যাকশন আলাদা আলাদা। খুবই ইন্টারেস্টিং এবং বেশ পাওয়ারফুল। ওকে, আমি অন ক্লিক ইভেন্ট অ্যাট্রিবিউটটাতে যাচ্ছি। অন ক্লিক ইভেন্ট অ্যাট্রিবিউট থেকে যদি আমি অ্যাড ফাংশনটাকে কল করি, তখন কিন্তু সরাসরি ফাংশনের কলিংটা হবে না। সরাসরি ফাংশনটা কিন্তু কল হচ্ছে না। আমি যখন এই বাটনে ক্লিক করব তখনই কল হবে, তার আগে না। ক্লিক করলেই হবে, বাট আমি যেহেতু প্যারামিটার পাঠাই না, এই জন্য নান ভ্যালু দিয়েছে। আমি যদি বলি 90 আর 10, এবার ক্লিক করলে কত আউটপুট দেবে? এটা লোড দিয়ে নিতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এখন কিন্তু ফাংশনগুলো ডাইরেক্ট কল হচ্ছে না। কিভাবে কল হচ্ছে? ইভেন্টের মাধ্যমে। আমি ক্লিক করলেই ফাংশন কল হচ্ছে। নাও আরো দু একটা ইভেন্ট অ্যাট্রিবিউটের সঙ্গে পরিচিত করাই। মাউস রিলেটেড যদি আমরা বলি, দেখেন অন মাউস ওভার, অন মাউস ওভার। আমি যখন অন মাউস ওভার দিয়েছি তখন কি হয়েছে? এই অ্যাড ফাংশনটা যখন আমি কল করছি অন মাউস ওভারে, আমাকে আর ক্লিক করতে হবে না। এখন আমি যাচ্ছি, কার্সারটা নেওয়ার সঙ্গে সঙ্গেই ফাংশনটা কল হয়ে গেছে। আমি জাস্ট কার্সারটা নিয়েছি, কার্সারটা নিলেই ফাংশনটা কল হয়ে যাচ্ছে, মাউস ওভার করলেই। আবার যখন আরেকটি ইভেন্ট অ্যাট্রিবিউট আছে অন মাউস আউট, এইটা আবার কি? ওই যে আমি দেখাচ্ছিলাম না, মাউস নেওয়ার সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে, মাউস আউট করার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাচ্ছে। তার মানে কি? মাউস ওভার করলে এটা রান করবে, একটা কমান্ড আছে, ডেফিনেটলি একটা ফাংশন আছে। আবার যখন মাউস আউট করছি তখন আবার রিকমান্ড হচ্ছে, আরেকটা ফাংশন কল হচ্ছে, আবার আরেকটা ফাংশন কল হওয়ার মাধ্যমে সেটাকে আবার রিস্টার্ট করে দেওয়া হচ্ছে। সো চেক করি। এবার ক্লিক করলেও কাজ হচ্ছে না, মাউস নিলেও কাজ হচ্ছে না। খেয়াল করেন, মাউস যখন সরাবো তখন আউটপুট আসে। সো যাকে যে দায়িত্বটা দেওয়া আছে, এই ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইভেন্ট অ্যাট্রিবিউট কে কল করেই কিন্তু এই ইন্টারঅ্যাক্টিভনেস এর যে কাজগুলো সেটা করা হয়। সো জাভাস্ক্রিপ্টের ডাইরেক্ট ফাংশন কলিং খুবই কম, ইভেন্টের মাধ্যমেই কল ম্যাক্সিমাম কেসে হয়ে থাকে। সো আমরা বাসায় গিয়ে ইভেন্টের মাধ্যমে ফাংশন কলিংটা খুব ভালো মতো দেখার চেষ্টা করব, ওকে? এবং খুব ভালো মতো দেখবো, ঠিক আছে? ইভেন্টের মাধ্যমে ফাংশন কলিংটা ভালো মতো দেখবো, যাতে নেক্সট ক্লাসে যখন বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ ডেভেলপমেন্টের কথা আমি বলে দিব, যখন আমরা প্রোটোটাইপ ডেভেলপমেন্টে যাব, ডোমটা দেখবো,
তখন বিষয়টা এতটা জটিল মনে হবে না। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দিয়ে দিব।